অনেকটা সকাল তখন। সম্ভবত মিঠি অন্য দিনের তুলনায় আজ একটু তাড়াতাড়ি বের হয়েছে। হিমেল তখন ছাদে ছিল। আজকাল মিঠির আসা যাওয়া প্রায় সময় আড়াল হতে পর্যবেক্ষণ করেছে। প্রথম প্রথম ইচ্ছাকৃত না হলেও প্রায়শই চোখে পড়তো, দেখতো। এভাবে করে করে এখন আড়াল হতে মিঠির এই আসা যাওয়া দেখা খারাপ লাগছে না ওর। কখনো কখনো অপ্রত্যাশিত দেখা, অতপর অল্প কয়েক কথা, এমনটাই হয়। কিন্তু আড়াল হতে মিঠিকে কেন দেখে তা বোধহয় নিজেও জানে না সে। হিমেল দাঁত ব্রাশ করতে করতেই খেয়াল করছিল মিথিকে। প্রায় মিনিট 10 দাঁড়িয়েও যখন মিথি রিকশা পেল না, কি বুঝেও ছাদের দিকে তাকাতে নিতেই হিমেল দ্রুত ফিরে অন্য পাশে এলো। ছোট শ্বাস ফেলে বিড়বিড় করলো, দেখেনি, নয়তো কি ভাবতো। অতপর একটু সময় পর ওই একই জায়গাতে এসে আবার ভুরু কুঁচকে তাকালো হিমেল। মিথি তখনও দাঁড়িয়ে। হিমেল আর দাঁড়ালো না, সোজা নিচে বাসায় এলো। মুখ ধুয়ে আবারও সিঁড়ি বেয়ে নিচে নামলো। মিথি তখনও দাঁড়িয়ে আছে। হিমেল এবারে এমনভাবে মিথির পাশ দিয়ে হেঁটে গেল যেন সে চেনে না মিথিকে, দেখেনি। দুইজনের মধ্যে কথা হবে না এটা শতভাগ নিশ্চিত হলেও কথা হতে হলো। হিমেল বাসা থেকে বের হওয়ার সময় তাড়াহুড়োতে মানিব্যাগটা অবহেলাতেই পকেটে গুঁজেছিল, যার দরুন ভালোভাবে হয়তো মানিব্যাগটা নিজের অবস্থান দখল করে উঠতে পারল না। মিথির দিক দিয়ে ক্রস করে কয়েক পা এগোনোর পরই সেটা খসে পড়লো রাস্তায়। হিমেল বোধহয় তাও খেয়াল করেনি, অথচ মিথি খেয়াল করেছে। মানিব্যাগ, প্রয়োজনীয় জিনিস হিমেলকে না ফিরতে দেখে মিথি এবারে বলল, হিমেল ভাই শুনুন। হিমেল চলতে থাকা পা থামালো। মিথির গলা, ঘাড় বাঁকিয়ে পিছু ফিরতেই, অথচ দেখলো মিথি ডাকছে। হিমেল ভুরু বাঁকিয়ে শুধালো, কি? মিথি ছোট শ্বাস ফেলে, হিমেল ভাই একটু ভাব দেখাই নাকি অতিরিক্ত, নাকি তার সাথেই এমন রাগ, বিরক্তি দেখায়? মিথি পা এগিয়ে ঝুঁকে হিমেলের মানিব্যাগটা নিল, হাতে এগিয়ে ধরে বলল, আপনার পকেট থেকে পড়লো। হিমেল তখনও ভুরু কুঁচকে রেখে নিজের দম্ভ ধরে রেখে শুধালো, তো আপনার কি মিথি? একজন পথচারী হিসেবেও মিথি এমনটা দেখলে বলতো। সে জায়গায় হিমেল ভাই তার পরিচিত, বলা উচিত নয় নাকি? বলল, প্রয়োজনীয় জিনিস, তাই বললাম। হিমেল এগিয়ে এলো, ভাব দম্ভ সব বোঝায় রেখে ও মানিব্যাগটা হাতে নিয়ে এগিয়ে নিল। মিথি তা দেখলো। অযথায় কেউ রাগ করবে কেন তার উপর, বিষয়টা ভেবেই ধীর কণ্ঠে বলল, হিমেল ভাই, দুনিয়ার কেউ আমার উপর রাগ পুষে রাখুক, এটা আমার কখনোই চাওয়া নয়। তবুও অবশ্য অনেক জায়গাতেই অনেকজনের কাছেই আমি রাগের কারণ। যাই হোক, আপনি সেদিনকার রিকশায় না ওঠার বিষয়টা ওভাবে না দেখলেও হয়। আপনাকে অপমান করিনি আমি সেদিন, সে সাহায্যটা না নিয়ে। হিমেল তাকালো, গম্ভীর কণ্ঠে বলল, সম্মানও করিসনি। আমি আপনাকে সম্মান করি সবসময় হিমেল ভাই। গ্রামের বড় ভাই হন আপনি, সেই হিসেবে ছোট থেকেই আমি আপনাকে সম্মান করেছি। কিন্তু আপনিই দেখতাম সবসময় একটা বিদঘুটে ব্যবহার করতেন আমার সাথে। হিমেল ভ্রু নাচিয়ে শুধালো, বিদঘুটে? কেমন যেন সবসময় রাগ দেখিয়ে আসতেন, গম্ভীর গম্ভীর একটা ভাব। বোধহয় সবার সাথেই করেন, নাকি আমার সাথেই করতেন জানি না। তবে আমার সাথে এমন করার আজও কারণটা আমি খুঁজে পাইনি, না পেলেই ভালো। এটুকু বলে হিমেল আবারও পা বাড়ালো। মিঠি শুধু ছোট ছোট চোখে তাকিয়ে রইল। হিমেল ভাই আসলে হিয়ার ভাষ্য অনুযায়ী অদ্ভুত, মিঠির কাছেও অদ্ভুত লাগে। হিমেল হাঁটছে। রাস্তার অন্যান্য যানবাহন থাকলেও রিকশার খুব একটা দেখা মিলছে না। তবে বেশি দূরে যেতে হলো না, 2 মিনিটের পথ হাঁটতেই একটা খালি রিকশার দেখা পাওয়া গেল। রিকশাওয়ালা মামা রিকশার সিটগুলো কাপড় থেকে দিয়ে বেঁধে ঝেড়ে দিচ্ছিলেন। হিমেল ওখানে গিয়ে শুধালো, মামা যাবেন? ভদ্রলোক তাকালেন, ব্যস্ত ভঙ্গিতে প্রশ্ন ছুলেন, যাইবেন কই? আমি না, সামনে একজন দাঁড়িয়ে আছে মামা, ওনারে নিয়ে যেতে পারেন। ভদ্রলোক তাকালেন, কাউকে না দেখতে পেয়ে শুধালেন, কই? আরেকটু সামনে চলেন, দেখিয়ে দিই। এটুকু বলেই হিমেল উঠে বসলো। ভদ্রলোক রিকশা চালিয়ে সামনে এগোতে লাগলো। হিমেল মিথি যেখানে দাঁড়িয়ে আছে তার একটু আগেই থামলো। নেমে পড়ে ইশারা দিয়ে বলল, ওই যে নীল বিল্ডিংটার সামনে কালো জামা পরা মেয়েটা দাঁড়িয়ে আছে, ওকে নিয়ে যান। অতবার পকেট থেকে 20 টাকার নোট বের করে শুধালো, ওর ভাড়া ওর থেকে নেবেন। আর হ্যাঁ, কোনো ছেলে ফেলে ওর জন্য রিকশা পাঠিয়েছে এটা ওকে বলার প্রয়োজন নেই। আপনি যেমন যাত্রী নেন ওভাবেই নেবেন, বুঝলেন? আর এটা আমারে এইটুকু আনার জন্য। ভদ্রলোক হাসলেন, বললেন, এইটা একটু পথ লাগবো না, রাইখা দেন। বিনিময়ে হিমেল হাসল, জানালো, রাখেন মামা। এহসানের সাথে মুহুর সম্পর্কটা আগের থেকে অনেক এগিয়ে এসেছে, বলা চলে আগের থেকে অনেকটা ফ্রেন্ডলি। মুহু একটু একটু করে ছেলেটার প্রতি নিজের সবটুকু অনুভূতি দিয়ে হারাচ্ছে। আজ এহসানের জন্মদিন। মুহু খুব প্ল্যান করেই এহসানের জন্মদিনের আয়োজন করেছে। একটা রেস্টুরেন্টের দোতলাটা ভাড়া করা হয়েছিল, সুন্দর ডেকোরেশন হতে সুন্দর কেক। ওখানে কেবল এহসান এবং মুহুই। অতপর এত আয়োজনের মাঝখানে সুদর্শনকে এহসানকে মুহু মারাত্মক লাগে।
নিজের সবটুকু সাহস জুগিয়ে এহসানকে বার্থডে উইশ করার পরপরই ও এহসানের একদম কাছ ঘেঁষে দাঁড়ালো। আচমকা এহসানের গলা জড়িয়ে ও চোখে হাসলো। লাজুক বালিকার মতো চোখ মুখে উজ্জ্বল প্রভাব হাসলো যেন। চোখে আত্মবিশ্বাসের পুলক নিয়ে বলল, এহসান, আই থিঙ্ক আই লাভ ইউ। উইল ইউ লাভ মি? এহসানের লোকটা ধূর্ত। এই দেশের সংস্কৃতিতে বেড়ে ওঠেনি সে। একজন পারফেক্ট এবং সফল বিজনেসম্যানের পাশাপাশি সে একজন ভালো মাইন্ড গেমারও। সে জানে মেয়েরা কেমন পার্সোনালিটির পেছনে ছুটে বেড়ায় ভেড়ার মতো। সে জানে কিভাবে ধীরে ধীরে একটা মেয়েকে নিজের কাছে আনা যায়। এই যে মুহু ওর গলা জড়িয়ে ধরেছে, এতে সে অবাক হলো না। মুহুর সাথে সে লং ড্রাইভে গিয়েছে, কোনো একবার মুহুকে কোলেও তুলেছে, এমনকি মুহুর সাথে তার আলিঙ্গনও হয়েছে কয়েক। অথচ মুহু মনকেও হারিয়ে নিয়েছে। এহসানের ঠোঁটে বাঁকা হাসি, মুহুর চোখে চোখ রেখে ও শুধালো, এই অল্প কয়েকদিনে ভালো টালও বেসে ফেলেছেন মিস মুহু? মুহু হাসলো বোধহয়, শুধালো, কিছু তো একটা আছে আপনার মধ্যে যা আমায় ভালোবাসতে বাধ্য করেছে মিস্টার এহসান। এহসান হাসলো, মাথাটা ঝুঁকে নিয়ে মুহুর কানের কাছে ফিসফিস করে বলল, কিন্তু আমি তো ভালোবাসায় বিশ্বাসী না মিস মুহু। আমি মনে করি ভালোবাসা প্রয়োজনের সীমাবদ্ধ। মানে? নাথিং। তো এত কষ্ট করে এত আয়োজনের কেন করছেন? মুহু উচ্ছ্বাস নিয়ে বলল, আপনাকে স্পেশাল ফিল করানোর জন্য। ফের আবারও শুধালো, আই থিঙ্ক আমরা এগোতে পারি এহসান, রাইট? আমাদের মাঝের সম্পর্কটা অনেকটাই তো ফ্রেন্ডলি, তাই না? এহসান হাসে, মুখে ঠোঁটে গাঢ় লাল রং এর লিপস্টিক দিয়েছে, আকর্ষণীয় দেখাচ্ছে অনেকটা ঠোঁট জোড়া। এহসান এক আঙ্গুলে রাখে ওর ঠোঁটে, অতপর আঙ্গুল দিয়ে ঠোঁট বুলিয়ে বলে, মিস মুহু, আপনার ঠোঁট জোড়ার প্রতি আমার নজর ছিল বহুদিনের। ক্যান আই টেস্ট দিস? অতপর এহসান সময় নিল না। মুহুর প্রেম গ্রহণ করেছে এমন এক বার্তা মুহুর মস্তিষ্কে পৌঁছে দিয়ে মুহুর ঠোঁট জোড়া দখলে নিল। মুহুর চোখ মুখে তীব্র উচ্ছ্বাস নিয়ে পরমুহূর্তে শুধালো, এহসান, ইউ লাভ মি? এহসান উত্তর করল না। তার ঠোঁটে হাসি ফুটে বকা নাড়ি। ভালোবাসা যদি থেকেই থাকে তবে কি পুরুষ দৈহিক চাহিদাই পোষণ করত সর্বপ্রথম? মুহু আবারও শুধালো, এহসান? এহসান হেসে ফিস করে শুধালো কেবল, আপনি বুঝে নিতে পারবেন মিস মুহু, আমার উত্তর দেওয়ার প্রয়োজন নেই। এহসানের সাথে সত্যিই সুন্দর একটা সময় কাটালো মুহুর। আজকাল এহসানের সবকিছুই মুহুর ভালো লাগছে, সুন্দর লাগছে বলা চলে। এহসান বলতেই ও উন্মাদ হয়ে যাচ্ছে দিনের পর দিন। এহসান যখন মুহুকে পৌঁছে দেওয়ার জন্য গাড়িতে উঠলো, তখন মাঝপথে আদ্র মুহুকে কল করলো। 12 কল বাজার পরও মুহু যখন কল রিসিভ করলো না, এহসান ভ্রু বাঁকিয়ে শুধলো, ফোন তুলছেন না কেন মিস মুহু? মুহু পরের বার কল তুললো ইতস্তত করে। ওপাশ থেকে আদ্র শুধালো, তুমি কোথায় মুহু? মুহুর গলা কাঁপলো, শুকনো ঢোক গেলে ও একবার এহসানের দিকে তাকালো, কাঁপা গলায় বলল, বাসায়। ওপাশ থেকে আদ্রর রাগের স্বর ভেসে এলো, মিথ্যে বলবে না মুহু, বাসায় নেই তুমি। মুহু অপ্রস্তুত হলো, শুধালো, মানে এই তো বাসায় চলে এসেছি, প্রায় রাস্তায় আছি। কল রাখো। রাখবে না কল তুমি? কার সাথে আছো? মুহু উত্তর দিল না, চুপ করে আছে। কি উত্তর দেবে ভাবেও। আদ্র বোধহয় ধৈর্য ধরতে পারলো না, চেঁচিয়ে বলল, মুহু কার সাথে আছো? মুহু এবারে কল রেখে দিল, সোজা ফোন অফ করে দিল। এহসান সূক্ষ্ম চাহনিতে খেয়াল করে গেল কেবল সব। মিথি ঘুমিয়েছিল। হুট করেই মাঝরাত্রিতে ওর অনুভব হলো ব্যতিক্রম কোনো অনুভূতি। মিথির ঘুম ছুটে যায়। চোখ জোড়া মিনমিন করে তাকিয়ে সর্বপ্রথম হাত রাখলো পেটের ভেতরে। না, অনুভূতিটা মিথ্যে নয়, সত্যি। তার পেটের চামড়ার উপর হাত রেখে সে স্পষ্ট টের পেল ভেতর থেকে একটা প্রাণের নড়াচড়া, একটা প্রাণের অস্তিত্ব স্পষ্ট প্রমাণ। মিথির সঙ্গেই উঠে বসলো, অবিশ্বাস্য নজর নিয়ে ও একইভাবে পেটে হাত চেপে রাখলো। প্রথমবার ওর প্রাণের মুভমেন্ট উপলব্ধি করার অনুভূতি। মিথি প্রথমে শীতল এক অনুভূতি নিয়ে বসে থাকলেও এবার চোখ টলমল করে এলো ওর। নীরব বসে থেকেও ফিস করে শুধালো, এটাই তুমি? এটা তুমিই? আমি বিশ্বাস করতে পারছি না। হিয়াও পাশাপাশি উঠে বসলো। মিথিকে অভাবে মাঝরাতে উঠে বসে বিড়বিড় করতে দেখে ও ভ্রু কুচকালো, শুধালো, কি হলো? এভাবে বসে আছিস কেন? মিথির গলা কাঁপে, স্বর বের হতে চায় না যেন। ও অল্প আলোতে হিয়ার দিকে তাকায়, শুধালো, হিয়া, কি হয়েছে মিথি? কিছু দুঃস্বপ্ন দেখেছিস? খারাপ কিছু? মিথি রোধ হয়ে আসা স্বর নিয়েই শুধালো, হিয়া। ও নড়লো, একটু আগেই নড়লো, আমি টের পেলাম। হিয়া, ওকে? চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।